আজ আমাদের আলোচনার বিষয় হল বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদ মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীত বা ভজনাবলী হলেও এটি আমাদের ভাষা ও সাহিত্যের মজবুত ভিত্তি। আজকের লেকচারে আমরা মূলত দুটি দিক নিয়ে কথা বলবো। প্রথমত এর ছন্দ বা টেকনিক্যাল গঠন, এবং দ্বিতীয়ত এর সাহিত্য মূল্য বা শৈল্পিক সার্থকতা। প্রথমেই আমরা আলোচনা করব চর্যাপদের ছন্দ নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের ছন্দ। চর্যাপদ মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীত হিসেবে রচিত হয়েছিল। চর্যার ছন্দ বিচার করলে দেখা যায় আধুনিক বাংলা ছন্দের সাথে এর একটি গভীর আত্মিক যোগ রয়েছে। যদিও মাত্রা এবং সমতা নিয়ে প্রাচীন এই কাব্যে কিছু বৈষম্য পরিলক্ষিত হয়, তবুও চর্যাতে প্রধানত পয়ার, ত্রিপদী এবং পাদাকুলক ছন্দের সুরেই ধ্বনিত হয়েছে। এখন আমাদের আলোচনার বিষয় হবে চর্যার ছন্দ কাঠামো এবং এর উদাহরণ নিয়ে। প্রথমে আমাদের আলোচনার বিষয় পয়ার। পয়ার হল চর্যাপদের অন্যতম প্রধান ছন্দ। এটি সাধারণত ৮ এবং ৬ মাত্রা দুটি পর্বে বিভক্ত হয়ে থাকে। আমরা তাহলে দেখলাম যে পয়ার ৮ এবং ৬ মোট ১৪ মাত্রার হয়ে থাকে, এবং ৮ এবং ৬ এই দুটি পর্বে বিভক্ত থাকে। এখানে যে উদাহরণটি রয়েছে দেখো, হমন চমন বেনি পিণ্ডি বৈঠা। প্রথম উদাহরণটি দেখো, ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা। এখানে ধমন সমান কত মাত্রার হবে? ধমন সমান হবে হ মন সমান কত মাত্রার হবে? ৩ মাত্রার হবে। ১ যুক্ত ১ যুক্ত ১। চমন তাহলে কত মাত্রার হবে? না, চমনও ৩ মাত্রার হবে। চ, ম আর ন। বেনি কত মাত্রার হবে? না, বেনিও এখানে ২ মাত্রার হবে। তাহলে মোট কত মাত্রার হলো? এখানে হলো ৩, এখানে হলো ৩, আর এখানে হলো ২, সমান ৮ মাত্রার। এরপরেরটি দেখো, পিণ্ডি বৈঠা। পিণ্ডি বৈঠা। পিণ্ডি কত মাত্রার হবে? পি ২ মাত্রার হবে, আর দন্তন্য ডয়রস্যি পিণ্ডি ডি ১ মাত্রার হবে, সমান ৩ মাত্রার হচ্ছে। আচ্ছা, এরপরের শব্দটি কি? বৈঠা। বইটা লিখছি, বৈঠা। বই ঠা। বই ১ মাত্রার হবে, বই ঠা ১ মাত্রার হবে। সরি, বই ২ মাত্রার হবে, আর ঠা ১ মাত্রার হবে, সমান ৩, সমান ৬ মাত্রার। তাহলে মোট ১৪ মাত্রার হচ্ছে। আমরা কি জানি যে পয়ার সাধারণত ৮ ও ৬ মাত্রার দুটি পর্বে বিভক্ত থাকে। এরপরে দেখো, দ্বিতীয় একটি উদাহরণ রয়েছে, আনুও পায়ে পারানো যায়। আনুও পায়ে আ ২ মাত্রার, ন আনো ১ মাত্রার, উ ১ মাত্রার, পা ১ মাত্রার, এ ২ মাত্রার, সমান কত? ৮ মাত্রার হচ্ছে। এরপরের লাইনটা হচ্ছে পারানো যায়। পা ২ মাত্রার, র ১ মাত্রার, ন ১ মাত্রার, যা ১ মাত্রার, আই ১ মাত্রার, যাই, সমান ৬ মাত্রার। দেখো, তাহলে এটিও ১৪ মাত্রার হচ্ছে। অর্থাৎ পয়ারের বিষয়টা এখানেও বজায় থাকছে। তাহলে আমরা পয়ার ছন্দটি কিভাবে হয় সেটা বুঝলাম। এরপরে আছে ত্রিপদী। আমরা এখন চর্যাপদের ত্রিপদী ছন্দটি নিয়ে
বিশ্লেষণ করব। এখানে যেভাবে ছন্দকে আলোচনা করছি, মনে রাখবে এটা চর্যাপদের বিষয়কে মাথায় রেখে আলোচিত হচ্ছে। ত্রিপদী ছন্দ বিষয়টা কি? চর্যাপদে ত্রিপদী ছন্দের বৈচিত্র্যময় প্রয়োগ বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এর মাত্রাবিন্যাস সাধারণত ৩টি পর্বে বিভক্ত থাকে। কোন ৩টি পর্বে বিভক্ত থাকে? না, ত্রিপদী ছন্দ এটা সাধারণত ৩টি পর্বে বিভক্ত থাকে এবং শ্রেণীবিন্যাস যদি করা হয়, চর্যায় ৩ ধরনের ত্রিপদী দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ৬ যুক্ত ৬ যুক্ত ১০ মাত্রার হয়ে থাকে। আরেকটা হচ্ছে ৮ যুক্ত ৮ যুক্ত ১০ মাত্রার হয়ে থাকে। আরেকটা হচ্ছে ১০ যুক্ত ১০ যুক্ত ১০ মাত্রার হয়ে থাকে। সাধারণত চর্যাপদে এই ৩ ধরনের ত্রিপদীর প্রয়োগ দেখতে পাওয়া যায়। আমাদের যে এখানে উদাহরণটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে মোরঙ্গ, এখানে মোরঙ্গি করা আছে। কিছু কিছু বইয়ে এটাও লেখা আছে ঠিকই, মোরঙ্গিও লেখা থাকে। যা হোক, মোরঙ্গি পিচ্ছ পরহীন শবরী গীবত গুঞ্জরি মালি, এইটা উদাহরণে নেওয়া আছে। এটা এখানে বলা হয়েছে ৮, ৮ এবং ১০ মাত্রার ভাগে ভাঙা হয়ে থাকে। অর্থাৎ দ্বিতীয় নাম্বারের বৈশিষ্ট্যটি এটাতে লক্ষ্য করা যাচ্ছে। মোরঙ্গি, এই যে দেখো মোরঙ্গি, এই তো, এটা দেখো মো ২ মাত্রার, র ১ মাত্রার, গি ১ মাত্রার, পি আচ্ছা পিচ্ছ, তারপরে পিচ্ছ কত মাত্রার হচ্ছে? ২ এবং ২ মাত্রার হচ্ছে। তাহলে দেখো মোট ৮ মাত্রার হচ্ছে। এরপরে আছে পরহীন, তাই তো? ১, ১, ১, ১, ৪ মাত্রার শবরী। এখানে ১, ১, ২। তাহলে কত হচ্ছে? ৪, ২, ৬, ২, ৮, ৮ মাত্রার হচ্ছে। এরপরে দেখো গীবত, গীবত সমান ২, ১ এবং ১। গুঞ্জরি সমান দেখো ২, ২, ২, অর্থাৎ ২ ১ ৩, ৩ ১ ৪, ৪ ২ ৬, ৬ ২ ৮, ২ ১০, সরি গীবত গুঞ্জরি মালি সমান হচ্ছে মালি। এটা ১ মাত্রার হবে, এটা ২ মাত্রার হবে, এটা ১ মাত্রার হবে, এটা ১ মাত্রার হবে। তাহলে দেখো ২ একে ৩ একে ৪, ৪ এ ২ ৬, ৬ একে ৭, ৭ আর ২ ৮, ৪ একে ৯, একে ১০, ১ মাত্রার হবে। তাহলে মোট ১০ মাত্রার হচ্ছে গীবত গুঞ্জরি মালি। এটা আমরা ৮, ৮, ১০ এই বিন্যাসে দেখলাম। এখন আরেকটি উদাহরণ এখানে আমি তুলে দিচ্ছি, যেটি রক্ষিত হবে ৬, ৬, ১০ পদ্ধতিতে। যেটি প্রথমের একটা বৈশিষ্ট্য উল্লেখ করা আছে, এই বৈশিষ্ট্যটি দেখতে পাওয়া যাবে। যেমন ধরো একটি ছন্দ নিচ্ছি, এ, ঋ, এ, ও, ঠিক আছে? সমান কত? এ ২, ঋ ১, এ ২, ১। ছান্দক বান্ধ, এটি কত হচ্ছে? ছা ২, দক ১, ১, ২, ২, ২ একে ৩, ৩ একে ৪, বান্ধ, বান্ধ ২। তারপরে দেখো করণক, করণক সমান ১ যুক্ত ১ যুক্ত ১ যুক্ত ১, ৪, করণক পাটে ২ যুক্ত ১
4 আর 2 6, র আস 1 2 1 সমান 4। ঠিক আছে? তাহলে এটি লক্ষিত হচ্ছে কত? 6 6 10 এ হয়ে যাচ্ছে। তাহলে এটি ত্রিপদী ছন্দের বৈশিষ্ট্যকে রক্ষা করছে। এরপরে আছে পাদাকুলক ছন্দ। পাদাকুলক ছন্দটি সমিল ৮ মাত্রার দুটি পর্বে বিন্যস্ত হয়ে থাকে। এটি চর্যাপদের অত্যন্ত জনপ্রিয় এবং সুসংহত একটি ছন্দ শৈলী। যেমন দেখো, এখানে আছে দু আন্তে চিখিল, এটি ৮ মাত্রার একটি। মাঝেন হাহি, এটিও ৮ মাত্রার। কিভাবে হয় না, ১ ১ মাত্রা, ২ মাত্রা, ১ মাত্রা, ২ আন্তে চিখিল, ৩ ৩ ৪ ৪ ৬ ৪ ৪ ২ ৮, ৮ মাত্রার হচ্ছে। আর মাঝেন ২ ১ ১ ৪ হাই ৮ সমান ৮ ৮ ১৬ মাত্রার রক্ষা করছে। তাহলে চর্যাপদ যেহেতু গান হিসেবে রচিত হয়েছিল, তাই ছন্দ বিচারের পাশাপাশি এর গঠনশৈলীও আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। যেমন ধরো, অন্তমিল। প্রতিটি পদের শেষে চরণে চরণে অন্তমিল বা রাইম রক্ষা করা হয়েছে। চরণের সংখ্যা অধিকাংশ পদে 10টি চরণে সীমাবদ্ধ, তবে কিছু ব্যতিক্রমও আছে। যেমন 43 নম্বর চর্যায় 12টি চরণ দেখতে পাওয়া যায়, আবার 21 নম্বর চর্যাটিতে 8টি চরণে রচিত হয়েছে। চর্যার ছন্দে মাত্রাবৃত্তের যে ধ্বনিমাধুর্য আমরা পাই, তা পরবর্তীকালের বৈষ্ণব পদাবলী এবং আধুনিক বাংলা ছন্দের বিবর্তনের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। তাহলে সংক্ষেপে বললে কি হবে না, পয়ার মাত্রাবিন্যাস হচ্ছে 8 যুক্ত 6। উদাহরণ, ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা। এরপর আছে ত্রিপদী, মাত্রাবিন্যাস হচ্ছে 6 যুক্ত 6 যুক্ত 10 বা 8 যুক্ত 8 যুক্ত 10 বা 10 যুক্ত 10 যুক্ত 10। এই 3 রকমের ছন্দ ভাগ দেখতে পাওয়া যায় ত্রিপদীতে। এখানে উদাহরণ আছে, মরঙ্গি পিচ্ছ পরহীন সবরী গিবত কুঞ্জরে মালি। এরপরে আরেকটি উল্লেখযোগ্য ছন্দ দেখতে পাওয়া যায় চর্যাপদে, সেটা হচ্ছে পাদাকুলক। এটি ৮ ৮ পর্বে বিভক্ত। এখানে উদাহরণ হিসাবে দেখানো হয়েছে, দু আন্তে চিখিল মাঝেন থাহি। তাই পরিশেষে বলা যায়, চর্যাপদ কেবল ধর্মের তত্ত্বকথা নয়, বরং এর ছন্দ ও শৈল্পিক নির্মাণ একে সার্থক কবিতার মর্যাদা দিয়েছে। এই ছন্দ শৈলীই প্রাচীন যুগের ভাবকে আধুনিক যুগের পাঠকের কাছে শ্রুতি মধুর ও আবেগময়ী করে তুলেছে। তাহলে এই গেল চর্যাপদের ছন্দ নিয়ে আলোচনা। এখন আমরা আলোচনা করব চর্যাপদের সাহিত্য মূল্য নিয়ে। এখন আমাদের আলোচনার মূল বিষয় চর্যাপদের সাহিত্য মূল্য। বাংলা সাহিত্যের ইতিহাসের পাতায় চর্যাপদ কেবল বৌদ্ধ সিদ্ধাচার্যদের ধর্মীয় সাধন সঙ্গীত হিসেবে নয়, বরং এর অনন্য কাব্যগুণ ও মানবিক আবেদনের কারণে এক অবিস্ময়কর স্থান দখল করে আছে। শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে, চর্যাকারেরা হয়তো সচেতনভাবে কোনো কাব্য বা সাহিত্য রচনা করতে চাননি। তাদের মূল উদ্দেশ্য ছিল নারী, বিন্দু বা শূন্যতার মতো গুচ্ছ ধর্মীয় তত্ত্বগুলোকে প্রকাশ করা। কিন্তু এই দুরূহ দর্শনকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করার জন্য তাঁরা যখন লৌকিক জীবনের চিত্রকল্প ও রূপক ব্যবহার করলেন, তখনই চর্যাপদ ধর্মের গণ্ডি পেরিয়ে সার্থক সাহিত্যের রূপ পরিগ্রহ করল। চর্যার বক্তব্য কেবল শুষ্ক জ্ঞানের বিষয় নয়, বরং তা গভীর অনুভবের বিষয় হয়ে উঠেছে। চর্যাপদের পাতায় আমরা তৎকালীন বাংলার এক জীবন্ত সমাজচিত্র খুঁজে পাই।
ভাবুন তো সে প্রাচীন বাংলার কথা, যেখানে টিলার উপর একলা ঘর, ঘরে প্রচণ্ড অভাব, হাঁড়িতে ভাত নেই, অথচ নিত্যদিন অতিথির আনাগোনা। এই যে দারিদ্র্য ক্লিষ্ট গৃহিণীর বিড়ম্বিত জীবনের ছবি, তা ঢেন্ডন পার ৩৩ নম্বর চর্যায় কি অসাধারণভাবেই না ফুটে উঠেছে। এছাড়া ডমনির প্রেমে মগ্ন হওয়ার বর্ণনা বা কাহ্নপাদের মাদল বাজিয়ে বিয়ে করতে যাওয়ার রূপকগুলো আমাদের সাধারণ মানব মনের চিরন্তন প্রেমের আকুলতাকে মনে করিয়ে দেয়। সাহিত্যের অন্যতম প্রধান শর্ত হল সৌন্দর্যের সৃজন। ২৮ নম্বর চর্যায় সবরপা যখন পর্বত শীর্ষে থাকা লীলাময়ী শবরী বালিকার বর্ণনা দেন, তখন আমরা এক অপূর্ব অরণ্য সৌন্দর্যের দেখা পাই। শবরী বালিকার খোঁপায় ময়ূরপুচ্ছ, গলায় গুঞ্জা ফুলের মালা আর কানে রোদ ঝিকিমিকি করা কুণ্ডলের সেই ছবি আজও পাঠকের চোখে বিস্ময় জাগায়। এই চিত্রগুলো কেবল ধর্মের সংকেত নয়, বরং এগুলো পাঠক হৃদয়ে এক গভীর নান্দনিক আবেদন সৃষ্টি করে। চর্যাকারেরা তাদের কাব্যে নদী পারাপার, হরিণ শিকার বা দহনের মতো প্রাত্যহিক জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাকে মহৎ সাহিত্যের পর্যায়ে উন্নীত করেছেন। যেমন মাংসলোলুপ শিকারীর হাত থেকে বাঁচার জন্য আর্ত হরিণের ছোটাছুটি, কিংবা চঞ্চল মুশিকের দৈনন্দিন উপদ্রব, এই সব বাস্তব উপাদানই চর্যাপদকে কাব্যের সজীবতা দান করেছে। পরিশেষে বলা যায়, চর্যাপদের ছত্রে ছত্রে জীবনবোধ ও ধর্মানুভব যেমন আছে, তেমনি আছে শিল্পীর সচেতন প্রয়াস। শব্দ ও অলঙ্কারের আভিজাত্যে উজ্জ্বল এই পদগুলো আদিম যুগের অন্ধকার সরিয়ে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল প্রদীপ হয়ে আজও জ্বলে আছে। মনে রাখার মতো বিষয় হচ্ছে, তত্ত্বের নিষ্প্রাণতাকে কাব্যরসের পর্শে সজীব করাই হল চর্যাপদের সাহিত্যিক সার্থকতা। পরিশেষে বলা যায়, চর্যাপদ কেবল বৌদ্ধ সহজিয়াদের ধর্মতত্ত্ব নয়, বরং এটি আমাদের হাজার বছরের পুরনো শৈল্পিক ও ঐতিহ্যের স্বাক্ষর। এই পদগুলোতে সিদ্ধাচার্যরা যখন ছন্দের দোলা আর লৌকিক জীবনের ছবি আঁকেন, তখন তা কেবল মন্ত্র থাকে না, হয়ে ওঠে সার্থক কবিতা। আশা করি আজকের এই আলোচনা তোমাদের পাঠ্যক্রমের প্রস্তুতিতে এবং চর্যাপদকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি আরও কোনো নির্দিষ্ট পদ বা ব্যাকরণগত প্রশ্ন থাকে, তবে অবশ্যই জানাবে। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।